সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে পাঠ করছিলাম। দ্বিতীয় পত্র হতে আমরা প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, এই অধ্যায়টি প্রতিটা টপিকস বিস্তারিত আলোচনা করেছি। সেই প্রতিটা অধ্যায়ের বিস্তারিত টপিকস নিয়ে আলোচনা করার পরে আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আজও আমি তোমাদের সাথে সেই ধারাবাহিকতা রক্ষার খাতিরে তোমাদের সাথে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নটা একটা বোর্ড প্রশ্ন। আমার লেখা যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইও এই বোর্ড প্রশ্নটা পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা শুধুই মাত্র একটা নমুনা প্রশ্ন। তোমরা এইরকম আরও বিভিন্ন সালের বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে পাঠ করবে, দেখবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে জানাবে। অধ্যায়ের বিস্তারিত বিবরণ আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। অধ্যায়টার প্রতিটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস, সময়ের কিছু সীমাবদ্ধতার কারণে একেবারে বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করতে পারিনি, যেটা হয়তো ক্লাসে আমি তোমাদের সাথে করতে পারতাম। তো এর ভিতরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আমি কিন্তু তোমাদের সমস্যা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। তো তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই সৃজনশীল প্রশ্নটার মতোই তোমরা আরও অন্যান্য সৃজনশীল প্রশ্ন নিয়ে পাঠ করবে, দেখবে, সমস্যা হলে আমাকে জানাবে। তাহলে চলো আমরা মূল ক্লাসটায় চলে যাই। আজকে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা বরিশাল বোর্ড 2016 একটা সালের পরীক্ষায় আসছিল, সেরকম একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটার মতোই সাধারণত এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে। তোমরা যখন বোর্ড প্রশ্নগুলো দেখবে বুঝতে পারবে। চলো তাহলে আমরা উদ্দীপকটা পড়ি। যেই কোনো প্রশ্নের উত্তর করার আগে আমাদেরকে উদ্দীপকটা আগে ভালো করে পড়ে নিতে হবে। বলা হয়ে থাকে যে উদ্দীপকের মধ্যেই কিন্তু তোমার প্রশ্নের প্রায় 30 থেকে 40% উত্তর কিন্তু উদ্দীপকের ভিতরেই লুকিয়ে থাকে। তো তোমাকে উদ্দীপকটা ভালো করে বুঝে নিজের ভিতরে আয়ত্তে এনে তোমার পাঠ্য বই থেকে যে জ্ঞান তুমি অর্জন করেছো তার সাথে একটা সুন্দর সন্নিবেশ করে সেটা তোমার খাতায় প্রেজেন্ট করতে হবে। দেখো, আমি কয়েকটা কথা বলেছি যে তোমার যেই সৃজনশীল উদ্দীপকটা থাকবে সেই উদ্দীপকটা তোমাকে ভালো করে আগে পড়তে হবে। তোমার পাঠ্য বইটাও কিন্তু তোমার আয়ত্তের মধ্যে থাকতে হবে। দুটোর মধ্যে খুব সুন্দর একটা যে প্রশ্নটা জানতে চাইবে সেই প্রশ্নটার উদ্দীপক এবং তোমার পাঠ্য বই দুটোর একটা সুন্দর সন্নিবেশ করে তোমার খাতায় সেটা প্রেজেন্ট করতে হবে। তাহলে দেখো, তোমার সৃজনশীলতা তোমার লেখার ধরনীতে, তোমার লেখাতে এবং তুমি কতখানি বুঝতে পেরেছো তার উপরে, এবং তোমার সেই সৃজনশীলতার উপরে কিন্তু শিক্ষক তোমাকে নাম্বার দিবেন। তো এই সৃজনশীলতা তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এটা দেখলাম, আমি এটা পড়লাম, আমি পেরে যাব, আমি এই সৃজনশীলতা অর্জন করে ফেলতে পারবো, আমার দক্ষতা খুব সুন্দরভাবে অর্জিত হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। আমরা বলি যে সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরি করার জন্য তোমাকে কিন্তু সবসময় প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। তুমি যতখানি লিখবে ততখানি কিন্তু তুমি সৃজনশীল একটা প্রশ্নের একটা উদ্দীপক বুঝে তোমার পাঠ্য বই থেকে সেটা তুমি ধরে খুব তাড়াতাড়ি কিন্তু লিখতে পারবে। তোমার যদি এই লেখার অভ্যাসটা না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার সময়ে বিপদে পড়ে যাবে। কারণ সময় থাকে খুব কম, 2 ঘন্টা, মাত্র 30 মিনিট 40 মিনিট এরকম। তো এর ভিতরে আসলে 60টা প্রশ্ন কভার দেওয়া অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি সময়, প্রতিটা সেকেন্ডেরই সেখানে এত মূল্যবান হয়ে যায় যে সময়ের মূল্য আসলে কী জিনিস তখন বোঝা যায়।
তো সেই জন্য বলছিলাম যে তোমরা খুব ভালো করে বাসায় এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখাটা অভ্যাস করবে। নবম দশম শ্রেণী থেকে যেভাবে পাঠ করে এসেছো, একাদশ দ্বাদশ শ্রেণী কিন্তু তার চেয়েও আরও অনেক বেশি দক্ষতা অর্জন করে তোমাকে পরীক্ষায় বসতে হবে। সেই জন্যই বলছি এখনও সময় আছে, বাসায় সুন্দর করে লিখবে, বাসায় প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার ভিতরে দক্ষতাটা অর্জিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। বনলতা গার্মেন্টস এর মালিক মুন্নি একজন সফল নারী উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানে গত বছর রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পায়। মুন্নির 2 সন্তান, বড়টি ইঞ্জিনিয়ার সরকারি চাকুরে, দ্বিতীয় সন্তান তার মায়ের গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। 2 জনেই সফলতার সাথে তাদের কর্মক্ষেত্রে সমান অবদান রাখছে। তাহলে বনলতা গার্মেন্টস মালিক মুন্নির একটা সফল কাহিনী আমরা এখানে উদ্দীপকে পেলাম, যিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে, সফল নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন আর বেশ বড় একটা ভূমিকা রাখায়। তো মুন্নির 2 সন্তানই সফল তাদের কর্মক্ষেত্রে। তাহলে এবার আমরা আসি ক, ব্যবস্থাপনা কি? জ্ঞান ভিত্তিক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা কি এটা আমরা ক্লাসেও পড়েছি। আমি সাধারণত বলি যে আমি ক এবং খ এর উত্তর বলে দিব না, এটা তোমরা নিজেরাই করবে, বই থেকে ঘেটে বের করে। তারপরে বলে দিচ্ছি, ব্যবস্থাপনা একটা সর্বজনীন বিষয়, যেটা আমরা বলছি যে ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের একটা সুন্দর কমপ্লিট একটা প্যাকেজ বা একটা সুন্দর সন্নিবেশ, কাজের একটা সন্নিবেশ, একে আমরা ব্যবস্থাপনা বলছি। আরও সুন্দর করে তোমাদের বইয়ে আছে, যেটা আমি সুন্দর করে বলতে চাচ্ছি না, তো আমি চাচ্ছি যে তোমরা সেটা বই থেকে খুঁজে বের করে লিখো। তারপর বলছে যে খ নাম্বার প্রশ্ন, এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? এফ.ডব্লিউ. টেলর, যাকে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলি, আসলে ব্যবস্থাপনার বা প্রথম দিকের ব্যবস্থাপনার যে বিষয়টা ছিল সেখানে বৈজ্ঞানিক একটা ভিত্তি আমরা কিন্তু লক্ষ্য করিনি। আসলে এই কারণে বলছি যে ব্যবস্থাপনা হচ্ছে তখন ব্যবস্থাপনার মধ্যে বৈজ্ঞানিকভাবে বিষয়টাকে পরীক্ষা নিরীক্ষা করে সেটা ফলপ্রসূ কি না এসব যাচাই বাছাই করে নির্বাচন করা হতো না। কিন্তু এখন এই এফ.ডব্লিউ. টেলর উনি ব্যবস্থাপনার নীতিকে এমন পর্যায়ে উনি বিভিন্ন বই, বিভিন্ন নীতি, বিভিন্ন সংজ্ঞা উনি তুলে ধরেছেন, যেখানের মধ্যে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনার এই বিষয়গুলো যাচাই বাছাই পরীক্ষামূলকভাবে পরীক্ষিত হয়ে সেইগুলো মানুষের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। তোমাদের পাঠ্য বইয়ে আরও সুন্দর করে দেয়া আছে। এইবার আমরা আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে, মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো। ব্যবস্থাপনার স্তর, আমি একটা ক্লাস নিয়েছিলাম ব্যবস্থাপনার স্তর, যেটা তোমাদের মনে আছে কিনা জানি না, যেটার চিত্রটা ছিল অনেকটা এরকম। উচ্চস্তর, মধ্যস্তর এবং নিম্নস্তর, এটার মধ্যে এই স্তর ছিল ব্যবস্থাপনার স্তর। জিজ্ঞেস করছে আমাকে যে মুন্নির ছোট সন্তান কি করছে? যে জেনারেল ম্যানেজার, গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। কার গার্মেন্টস? মুন্নিরই গার্মেন্টস, যেটা বনলতা গার্মেন্টস, সেই বনলতা গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। তাহলে বলছে কি মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছে। আমরা যখন এই প্রশ্নের উত্তরগুলো করব তখন আমাকে জিজ্ঞেস করেছে কি মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছে। আমি প্রথমেই সরাসরি সেই উত্তরটা দিব। তাহলে আমরা প্রথমেই লিখব যে মুন্নির ছোট সন্তান ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করছে। এইবার আমি বলবো, পরবর্তীতে ওই লাইনটা লেখার পরে এইবার আমি আরেকটা প্যারাতে যাব, সেইখানে আমি লিখব যে কেন উচ্চ স্তরে অবস্থান করছে।
আমরা লিখব যে আমরা জানি যে ব্যবস্থাপনার উচ্চ স্তরে সেই সকল কর্মী বা সেই সকল মানুষেরাই অবস্থান করে যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে, প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেয়, সেগুলো তথ্য নিয়ে প্রতিষ্ঠানের পরিচালনা করার জন্য কোনটা সঠিক কোনটা ভুল সেটা নির্ধারণ করে, প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে। এই পর্যায়ে যারা অবস্থান করছে তাদেরকে আমরা উচ্চ স্তরের ব্যবস্থাপনার উচ্চ স্তরের অন্তর্ভুক্ত করে থাকি। তো এর পরের স্তরের গিয়ে আমরা লিখব যে কেন আমরা মুন্নির এই সন্তানকে সেই উচ্চ স্তরে ফেললাম। আমরা এবার গিয়ে লিখব আরেকটা প্যারাতে যে যেহেতু মুন্নির ছোট সন্তান, যিনি জেনারেল ম্যানেজার, বনলতা গার্মেন্টসের জেনারেল ম্যানেজার, তো একজন জেনারেল ম্যানেজার সাধারণত প্রতিষ্ঠানের উচ্চ স্তরেই থাকেন, কারণ তার ওই জেনারেল ম্যানেজার ব্যবস্থাপনার প্রতিষ্ঠানের যেই সকল দিক নির্দেশনা আছে সেইগুলো পরবর্তী যে স্তর অর্থাৎ মধ্যস্তর তাদেরকে দিক নির্দেশনা দান করেন। আবার প্রতিষ্ঠানের যেই কোনো সিদ্ধান্ত ওই পর্যায়ের লোকরাই নেন। তো জেনারেল ম্যানেজার যেহেতু সেই কাজটা করে, সুতরাং আমরা মুন্নির ছোট সন্তানকেও সেই উচ্চ স্তরের একজন কর্মী বা উচ্চ স্তরের একজন ব্যবস্থাপক বলতে পারি। তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এইভাবে ভাগ করে 3টা ভাগে ভাগ করে লিখব এবং পরবর্তীতে ছোট করে একটা উপসংহার যদি চাই 1 লাইনে লিখব। এইবার আমরা আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করেছে যে মুন্নির সামগ্রিক কর্মকাণ্ড কি ব্যবস্থাপনার সর্বজনীনতা প্রমাণ করে? মানে মুন্নির একটা কমপ্লিট একটা চিত্র আমরা এখানে দেখি, যেখানে দেখলাম যে মুন্নি তার কর্মক্ষেত্রেও সফল এবং তার ব্যক্তি জীবনেও সফল। তো এই মুন্নির সামগ্রিক যে ব্যবস্থাপনার বিষয়টা সেটা কি সর্বজনীনতা প্রকাশ পেয়েছে কি না, প্রমাণ করেছে কি না, আমরা প্রথমেই জিজ্ঞেস করবে যেটা সেটা প্রথমেই 1 লাইনে লিখব। আমরা লিখব যে মুন্নির সামগ্রিক কর্মকাণ্ডটি ব্যবস্থাপনার সর্বজনীনতা প্রমাণ করে, তার সপক্ষে যুক্তি নিচে তুলে ধরা হলো, এইটুকু লিখব। তার পরবর্তীতে এইবার গিয়ে আমরা প্রথমে একটা প্যারা লিখব। আমরা লিখব যে সর্বজনীনতা বলতে আসলে আমরা কি বুঝি। এইখানে আমরা লিখব যে সর্বজনীনতা হচ্ছে যে সেটাই যেটা সমাজের একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে সমাজের উচ্চ পর্যায়ে অর্থাৎ যেখানে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কাজ পরিচালনা করা হয় সেই কাজ পর্যন্ত যে সামগ্রিকভাবে ব্যবস্থাপনার যে হস্তক্ষেপ বা ব্যবস্থাপনার যে প্রচলন দেখতে পাওয়া যায় তাকেই বোঝায়। অর্থাৎ সংসার পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা এমনকি মহাকাশ পরিচালনা পর্যন্ত যে ব্যবস্থাপনার হস্তক্ষেপ বা ব্যবস্থাপনার প্রয়োগ আমরা দেখি সেটাকে আমরা বলছি ব্যবস্থাপনার সর্বজনীনতা। এইবার এসে আমরা লিখব যে কেন আমরা মুন্নির এই কর্মকাণ্ডকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলছি। আমরা এই কারণে বলছি যেহেতু মুন্নি নিজের যে গার্মেন্টস বনলতা গার্মেন্টস সেটি এবং তার ব্যক্তিগত জীবন দুটোই সমান তালে পারদর্শী, সুন্দরভাবে সমান তালে যিনি সফল হয়েছেন, কারণ বনলতা গার্মেন্টসকে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন উল্লেখযোগ্য ভূমিকা রাখা শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পায়। তার কাজের তার বাহ্যিক যে কাজ প্রাতিষ্ঠানিক যে কাজ সেই কাজের সফলতা স্বরূপ তিনি একটা স্বীকৃতি পেয়েছেন। আবার ওনার পারিবারিক যে কাজ সেইখানে ওনার যে 2 সন্তান আছে সেই 2 সন্তানও কিন্তু উনি সফলভাবে তাদেরকে সুন্দর করে মানুষ করতে পেরেছেন, কারণ সেইখানেও তারা কিন্তু নিজেদের কর্মে তারাও কিন্তু সফল। তাদের দুজনকেই উনি ভালো করে পড়ালেখা শিখিয়ে ভালো করে পড়ালেখা করে ভালো মানুষ করে দুজনকে দুটো ভালো কর্মক্ষেত্রে
প্রবেশ ঘটাতে পেরেছেন বা প্রবেশ করিয়েছেন। তো সেই ক্ষেত্রে উনি ব্যক্তিগত জীবন এবং প্রাতিষ্ঠানিক জীবন জীবনেই উনি সফল একজন মানুষ। আর ওনার এই সফলতার কারণেই রয়েছে ব্যবস্থাপনা। যেহেতু উনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত, সে একইভাবে উনি পরিবারের ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত এবং দুটোতেই উনি সফল। সেই জন্যই একেবারে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিচালনা পর্যন্ত সর্বক্ষেত্রেই যেহেতু ব্যবস্থাপনার প্রয়োগ বা প্রচলনটা আমরা দেখছি, সেই কারণেই আমরা মুন্নির কর্মকাণ্ডকে একটি সর্বজনীন কর্মকাণ্ড বা ব্যবস্থাপনার সর্বজনীন কর্মকাণ্ড বলে উল্লেখ করব। এই যে আমরা 3টা প্যারা করে ভাগ করে লিখব এবং পরে গিয়ে ছোট্ট করে সুন্দর করে একটা উপসংহার লিখব। এটা তোমরা তোমাদের মতো করে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো। এই যে আমি বললাম প্রথমে যা জিজ্ঞেস করবে প্রশ্নে সেটা লিখবা, এর পরবর্তীতে কেন সেটা লিখলা তার একটা ছোট্ট যুক্তি দেখাবা, এরপরে তুমি উদ্দীপক এবং তোমার পাঠ্য বই দুটো মিলিয়ে কি বুঝলা, কিভাবে বুঝাতে পারবে সেটা তোমার খাতায় লিখবে। এটা কিন্তু বললাম যে এটা 1 দিনে 2 দিনে হবে না, বারবার যখন তুমি লিখবে এগুলো তোমাদের নিজের ভিতরে জন্মাবে, এগুলো হয়ে যাবে। সেই জন্য বাসায় ভালো করে সৃজনশীল প্রশ্নগুলো চর্চা করবে, লিখবে, যদি সম্ভব হয় নিজেরা তৈরি করবে, তাহলে আরও অনেক বেশি উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা সৃজনশীল এই প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম। এটা শুধুই মাত্র একটা নমুনা সৃজনশীল প্রশ্ন। তোমরা এরকম আরও অনেক সৃজনশীল প্রশ্ন পাঠ করবে, দেখবে, লিখবে, সমস্যা হলে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে আরেকটি নতুন অধ্যায় শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।